চালু হয়ে গেছে। সবাইকে স্বাগত ঢাকা কলেজের পক্ষ থেকে। সারা দেশের বিভিন্ন কলেজের যেসব শিক্ষার্থী আছেন এবং আমাদের জানা মতে শিক্ষার্থীদের বাইরেও অনেক কৌতূহলী দর্শক এবং শ্রোতা আছেন যারা এই অনলাইন ক্লাস কৌতূহল থেকেই পরিদর্শন করে থাকেন। আমরা বাংলা দ্বিতীয় পত্রের বাংলা বানান নিয়ে আলোচনা করছিলাম। আজকে বাংলা বানানের দ্বিতীয় ক্লাস। আমি প্রথম দিন তোমাদের বলেছিলাম যে ইতিহাস ধরে তোমরা অনেকে প্রশ্ন করেছ যে ইতিহাসটা কি দরকার। ইতিহাস দরকার এই কারণে, যখন তুমি ইতিহাস জানবে তখন এই বানানের নিয়মের সাথে তোমার এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি হবে। আরেকটি হচ্ছে যে ইতিহাসটা এই কারণেই দরকার যে বানান নিয়ে যেহেতু নানান রকম দ্বিধা তৈরি হয়েছে, এক বানানের নিয়মের সাথে অন্য নিয়মের যেহেতু নানা রকম বিরোধ তৈরি হয়, এইসব কারণে ইতিহাসটা জানা থাকলে সুবিধা হবে। তো যাই হোক, আমি তোমাদের বলেছিলাম যে বাংলা বানানের নিয়ম না জেনেই তোমরা বানান শিখেছ, আর এখন তোমরা বানানের নিয়ম জানছ, অর্থাৎ নিয়মের সাথে বানানটা তুমি যেই শব্দটা তুমি লিখছো সেই শব্দটা কোন নিয়মে পড়লো এটা তোমার জানার সুযোগ হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বানানের নিয়মগুলো বেশ জরুরি। সেই ক্ষেত্রে আমি গতদিন তোমাদের বলেছিলাম যে নত্য বিধানের নিয়মাবলী, সত্য বিধানের নিয়মাবলী, এই দুইটি আলাদা আলাদা প্রশ্ন থাকে। এর বাইরে তৎসম শব্দের বানানের 5টি নিয়ম, অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম, এর বাইরে বিদেশি শব্দের বানানের নিয়ম, এবং আরেকটি প্রশ্ন থাকে বাংলা বানানের ইকার ব্যবহারের নিয়ম। এবং এই যে 6টি প্রশ্নের কথা আমি বললাম, তোমরা খেয়াল করে থাকবে যে এই 6টি প্রশ্নের ক্ষেত্রে নত্য বিধান এবং সত্য বিধান ব্যতীত বাকি 4টি প্রশ্নই কিন্তু বাংলা একাডেমি প্রবর্তিত বা বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম থেকে এগুলো আমরা নিয়ে থাকি। এবং এই মুহূর্তে যেহেতু গোটা বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে সরকারি বেসরকারি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান সমস্ত জায়গায় যেহেতু বাংলা একাডেমির বানান রীতি অনুসরণ করে থাকে, সেহেতু তোমরা বাংলা একাডেমির বানান রীতিটাই অনুসরণ করবে। এটি আমার নির্দেশনা তোমাদের প্রতি। এবং বাংলা একাডেমির একটা বইয়ের কথা বলেছিলাম, দেখো, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, এই ছোট একটি বই, 20 টাকা দাম, এবং খুব সংক্ষিপ্তভাবে এই বইয়ে বাংলা বানানের নিয়মাবলী গ্রন্থিত করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে কোন বানানগুলোর কথা বলা হয়েছে, কোন নিয়মগুলোর কথা বলা হয়েছে, অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত তৎসম শব্দের যে বানানগুলো ছিল তার বাইরে এসে যেগুলোর রীতিবদ্ধ করা প্রয়োজন, নিয়মবদ্ধ করা প্রয়োজন, সেগুলোই। এবং এখানে এসে কিন্তু তোমরা নত্যবিধান এবং সত্যবিধানের নিয়মাবলী পাবে না। এবং অর্থাৎ তৎসম শব্দের প্রচলিত বানানের বাইরে অন্যান্য নতুন যে নিয়মগুলো বানান বিশেষজ্ঞরা আবিষ্কার করেছেন, তৎসম শব্দের শুধু সেই নিয়মগুলোই এখানে দেওয়া আছে। এর বাইরে প্রধানত নিয়মগুলো এখানে অতৎসম শব্দের, অর্থাৎ দেশি, বিদেশি এবং তদ্ভব শব্দ, এই তিন ধরনের শব্দের নিয়মাবলী এখানে দেওয়া আছে। তো যাই হোক, তোমরা বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে আমি আবারও বলবো, বাংলা একাডেমি এই গ্রন্থটি তোমরা অনুসরণ করবে এবং এটি খুব সংক্ষিপ্ত আকারে খুব সহজভাবে নিয়মাবলীগুলো দেওয়া। এবং তোমরা শুধু এই বানানের বইয়েই যে পাবে এইরকম না, তোমাদের পাঠ্য যে সকল বই রয়েছে সেই বইগুলোতে এবং এর সাথে তোমরা যে অভিধান ব্যবহার করো, বাংলা অভিধান ব্যবহার করো, ব্যবহারিক অভিধান বা আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি প্রণীত, এইসব অভিধানের শেষে দেখবা এই নিয়মাবলীগুলো দেয়া আছে। যাই হোক, আজকে আমরা প্রথমেই তৎসম শব্দের নিয়মগুলো দেখে নিব।
নিব। আরেকটি কথা তোমাদের আমি বলে রাখি, যেমন হ্রস্ব ইকারের যে বানানের নিয়ম, শুধু হ্রস্ব ইকারের বানানের নিয়ম দেওয়া থাকে প্রশ্নে, কখনো কখনো বাংলা একাডেমি প্রণীত হ্রস্ব ইকারের নিয়মাবলী দেওয়া থাকে। সেই নিয়মাবলী তোমরা এই আমি যে আজকে আলোচনা করব তৎসম এবং অতৎসম শব্দের বানানের যে রীতি, তার মধ্য থেকে আলাদা আলাদা করে পেয়ে যাবে। এছাড়া তোমরা যে বিদেশি শব্দের বানানের যে নিয়ম, সেই নিয়মগুলো এর মধ্যে পেয়ে যাবে। অর্থাৎ মোদ্দা কথা, বাংলা একাডেমির তৎসম শব্দের বানানের নিয়ম এবং অতৎসম শব্দের বানানের নিয়ম, এইটি ভালো করে পড়লে তোমার বেশিরভাগ অংশটা, বাংলা বানানের অংশটা তোমার জানা হয়ে যাবে। এর বাইরে শুধুমাত্র সত্যবিধান এবং নত্যবিধান, এই দুইটি বিষয়ে তোমরা আলাদা করে পাঠ নিবে। এই দুইটি বিষয়ের পাঠ তোমাদের যে পাঠ্য বইগুলো রয়েছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর, সেখানে আছে। আমি এখানে তোমাদের বলবো যে তোমরা যে মাধ্যমিক শ্রেণীতে মনির চৌধুরীর যে বইটা পড়েছো, ওখান থেকে অনুসরণ করাটাই উত্তম, কারণ ওগুলো তোমাদের পরিচিত পড়া এবং এই কারণে তোমাদের কাছে সহজ হবে। যাক, বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের যে নিয়মাবলী দেয়া আছে, আমি প্রথমে এই নিয়মগুলো আলোচনা করব এবং দেখবা যে নিয়মের শুরুতেই বলা হয়েছে যে এই নিয়মের ব্যতিক্রম, অর্থাৎ তৎসম শব্দের বর্ণিত বানানের যে নিয়ম, তার ব্যতিক্রম ছাড়া সংস্কৃত শব্দের বানানের যে প্রচলিত রীতি আছে সেগুলো বহাল থাকবে। প্রথম যে নিয়মটা রয়েছে সেটি আমি তোমাদের একটু উল্লেখ করি। সেটি হচ্ছে, যেই সব তৎসম শব্দে হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, একই সাথে কারগুলো হ্রস্ব ইকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, এই যে যে বানানগুলো, অর্থাৎ যেই তৎসম শব্দগুলোতে এই হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, এই দুটি সঠিক, দুটি আমরা মেনে থাকি, সেই ক্ষেত্রে আমরা শুধু হ্রস্ব ই এবং দীর্ঘ ই ব্যবহার করব, বা হ্রস্ব উ এবং দীর্ঘ উ ব্যবহার করব। এবং আমি তোমাদের বলেছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বানান, সেই বানানে প্রচুর বিকল্প ছিল, একই বানানের বিকল্প বানান ছিল। বাংলা একাডেমির একটি বড় কাজ হচ্ছে সেই বিকল্প বানানের সংখ্যা কমিয়ে আনা, এবং তার একটি বড় উদ্যোগ হচ্ছে এটি যে যেই সব শব্দে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ দুটি সঠিক, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা হ্রস্ব ই এবং হ্রস্ব উ ব্যবহার করব, এই দুইটি ব্যবহার করব। দীর্ঘ ই এবং দীর্ঘ উকার, এই দুটি আমরা ব্যবহার করব না। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিকল্প বানানের সংখ্যা কমে যাবে, অনেকগুলো বিকল্প বানান আমাদের দেখতে হবে না। যেমন আমি দু একটা উদাহরণ দিই তোমাদের। কিংবদন্তি, কিংবদন্তি, এই কিংবদন্তির এই যে আমরা হ্রস্ব ইকার ব্যবহার করলাম, তোমরা একটু পুরানো ডিকশনারি দেখলে দেখবা যে এখানে এই বানানটাও দেয়া আছে, অর্থাৎ দুটি সঠিক। তো এই দুটি যেহেতু সঠিক, বাংলা একাডেমি বললো যেহেতু দুটি সঠিক, তাহলে আমরা একটা রেখে দিলাম, আরেকটি বাদ দিয়ে দিলাম আমাদের বানানের নিয়ম সহজ করার জন্য। এরকম অসংখ্য শব্দ আছে। ধমনী, ধমনী, তরণী, শ্রেণী, এটা এই একটা বানান তোমরা দেখবা যে ব্যাপকভাবে এটা এখনো অনেক বইয়ে দেখবা যে দীর্ঘ ইকার দিয়ে লেখা হয়ে থাকে। আমরা এগুলো সাধারণত
পরিহার করব। সরণি, তোমরা যদি একটু পুরানো বই দেখো, পুরানো বই বলতে হচ্ছে যে ধরো 80 দশকের শেষের দিকে বা 90-এর দশকের শুরুর দিকে, সেই বইগুলোতে তোমরা দেখবে যে সূচিপত্র লেখা থাকে, যে সূচি। তো সূচি শব্দটা বেশিরভাগ জায়গায় তোমরা ওই সময় দেখে থাকবে যে সূচি শব্দটি দীর্ঘ ইকার দিয়ে লেখা, এইভাবে লেখা। বাংলা একাডেমি বললো যেহেতু এটিও শুদ্ধ, হ্রস্ব ইকারও যেহেতু শুদ্ধ, সেহেতু আমরা এই দীর্ঘ ইকার রাখবো না, আমরা হ্রস্ব ইকারে চলে যাব। এরকম এই ঘরানার অসংখ্য বানান তোমরা পেয়ে থাকবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব কি? ধরো আমরা ধর্ম শব্দ তোমরা 20-25 বছর বা 30 বছর আগে বানানো দেখবা ধ ময় ময় রে, এইরকম ভাবে লেখা হতো। কিংবা কর্ম এইভাবে লেখা হতো, অর্থাৎ একই বর্ণ দুইবার ব্যবহার করা হতো। এরকম অসংখ্য শব্দ আছে। যেমন সূর্য বানান এই কিছুকাল আগেও লোকজন জফলা দিয়ে লিখে থাকতেন। তো এখন আমরা এই জফলা তুলে দিয়েছি। আমরা এখন এই দুটো ম ছিল, এখান থেকে একটা ম রেখেছি। এখানে দুটি ম ছিল, একটা ম আমরা এখানে রেখেছি। এইভাবে তোমরা দেখবা অর্জন। তো অর্জনের আগের বানানটি দুইটি জ দিয়ে লেখা হতো। তাহলে কি দাঁড়ালো নিয়মটা? রেফ এর পরে, অর্থাৎ এই যে রেফ বর্ণ, রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এই যে ম একটি ব্যঞ্জন বর্ণ, এটা দ্বিত্ব হবে না, এটা দুইবার একসাথে ব্যবহৃত হবে না। একটি ম এখান থেকে লোপ পেয়ে একটি মাত্র ম থাকবে। যেমন কর্মে এই যে একটা ম কমে একটা ম রয়ে গেল, অর্থাৎ রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এখানে দুটি জ ছিল, এখান থেকে একটা জ কমে গেল। এইভাবে অনেক শব্দ আছে তোমার, যেমন হচ্ছে যে কার্য আমরা লিখতাম এইভাবে জফলা দিয়ে। এখন আর আমরা এই জফলাটি রাখবো না। এরপরে আরেকটি নিয়ম হচ্ছে যে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ, অর্থাৎ ক বর্গীয় এই যে চারটি ধ্বনি বা বর্ণ, এই ক খ গ ঘ এর পরে যদি ম থাকে, অর্থাৎ সন্ধির ক্ষেত্রে সন্ধির মাধ্যমে যে শব্দ গঠিত হবে, সেই ক্ষেত্রে ক খ গ ঘ এর পরে যদি সন্ধি সংগঠিত হয়, তাহলে আমরা পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে। অর্থাৎ সন্ধির ক্ষেত্রে যেমন আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই। অহংকার, অর্থাৎ তার দুইটি অংশ নিয়ে, দুইটি ধ্বনি নিয়ে সন্ধি সংগঠিত হয়ে থাকে। তো এখানে দুইটি ধ্বনি কি? একটি হচ্ছে অহং, আরেকটি হচ্ছে কার। তাহলে পরের যে ধ্বনিটি, সেই ধ্বনিতে যদি ক খ গ ঘ এই চারটি থাকে, ক খ গ ঘ এই চারটি থাকে, এবং তার আগের ধ্বনি যদি ম থাকে, তাহলে এই ম এর স্থানে অনুস্বার হয়ে যাবে। ম এর স্থানে অনুস্বার হয়ে যাবে। যেমন হচ্ছে সঙ্গীত। দেখো এই ম সঙ্গীতে এসে রূপান্তরিত হয়েছে অনুস্বারে, সঙ্গীত। একইভাবে শুভঙ্কর, শুভম যোগ কর, এই ম অনুস্বার হয়ে শুভঙ্করে রূপান্তরিত হয়েছে। এভাবে ভয়ঙ্কর, ভয়ম যোগ কর, অর্থাৎ আমরা এখানে দেখতে পারি সন্ধির নিয়মে যখন ক খ গ ঘ
এই চারটি ক বর্গীয় এই চারটি ধ্বনি থাকবে এবং তার আগের ধ্বনির অন্তবর্ণ যদি ম হয়, অন্তধ্বনি যদি ম হয়, তাহলে ময়ের জায়গায় অনুস্বর হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে যদি সন্ধিবদ্ধ না হয়, তাহলে যদি শব্দটি সন্ধি না হয়, তাহলে অনুস্বার স্থলে উম হবে। যেমন অঙ্ক, অঙ্ক, কঙ্কাল, এগুলো কোনোটাই সন্ধিবদ্ধ না, তাই ক বর্গের ক এর আগে বসেও এটা উম ব্যবহৃত হবে। যাই হোক, এগুলো হচ্ছে ব্যতিক্রম। এরকম কিছু শব্দ আছে, লঙ্ঘন, শঙ্কা, শৃঙ্খলা, সঙ্গে, সঙ্গী, বঙ্কিম, বঙ্গ ইত্যাদি। এগুলোর ক্ষেত্রে এই পরিবর্তন, অর্থাৎ সন্ধির নিয়মে যে পরিবর্তন, এই পরিবর্তন সাধিত হবে না। সংস্কৃত ইন প্রত্যয়, সংস্কৃত ইন, এই ইন প্রত্যয়ের যে অন্তে যখন এই ইন প্রত্যয় থাকবে, তখন দীর্ঘ ইকারের রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্ব ইকার হবে। এই ইন প্রত্যয়ের মাধ্যমে যখন কোনো শব্দ গঠিত হবে এবং সেই শব্দ যখন সমাসবদ্ধ হয়ে নতুন শব্দ গঠন করবে, তখন সেই নতুন শব্দে দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যাবে। তাহলে এখানে কি ঘটনা ঘটতেছে? প্রথম হচ্ছে যে সংস্কৃত ইন প্রত্যয়ের মাধ্যমে একটি শব্দ গঠিত হলো, একটি শব্দ তৈরি হলো, যার অন্তে দীর্ঘ স্বর রয়ে গেছে। এইরকম ব্যাপারটি সংস্কৃত প্রত্যয়ের মাধ্যমে একটি শব্দ তৈরি হলো, যেটি আমরা দীর্ঘ ইকার দিয়ে লিখি। যেমন আমি একটা শব্দের কথা বলি, গুণী। গুণী শব্দটা গুণ এর সাথে ইন প্রত্যয় যুক্ত হয়ে গুণী শব্দটা তৈরি হয়েছে। তাহলে প্রত্যয় সাধিত শব্দ, এটা প্রত্যয় সাধিত শব্দ। কোন প্রত্যয় সাধিত শব্দ? সংস্কৃত ইন প্রত্যয় সাধিত শব্দ। ইন প্রত্যয় সাধিত, এই প্রত্যয় সাধিত শব্দ যখন সমাসবদ্ধ হয়ে, অর্থাৎ সমাসের নিয়মে নতুন শব্দ তৈরি করবে, তখন সেই এই ইটা আবার হ্রস্ব ই হয়ে যাবে। যেমন গুণী জন, এটা সমাসবদ্ধ একটি শব্দ। তাহলে প্রথমে প্রত্যয়ের মাধ্যমে একটি শব্দ তৈরি হলো, সেই শব্দটি আবার যখন সমাসবদ্ধ হয়ে নতুন শব্দ তৈরি করলো, তখন ইন প্রত্যয় সাধিত এই যে দীর্ঘ ইকার, এই দীর্ঘ ইকার হ্রস্ব ইকারে রূপান্তরিত হয়ে যাবে। এই ধরনের অনেক উদাহরণ তোমরা পাবে, এবং যেই বানানগুলো নিয়ে তোমাদের মধ্যে বেশি দ্বিধা তৈরি হয়, যে তোমাদের খুব পরিচিত শব্দ একটা প্রাণী। প্রাণী শব্দটা, এই যে প্রাণী, প্রাণ এর সাথে ইন প্রত্যয় যুক্ত হয়ে প্রাণী হয়েছে। কিন্তু দেখো, তোমরা যখন প্রাণী বিদ্যা লেখো, তখন তোমরা খেয়াল করে দেখো, এটা হ্রস্ব ইকার হয়ে যায়। মন্ত্র এর সাথে ইন প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে মন্ত্রী। কিন্তু যখনই আমরা মন্ত্রী পরিষদ লিখি, তখন হয়ে যায় হ্রস্ব ইকার, মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ। এইরকম ভাবে তোমরা আরো শব্দ পাবে। যাই হোক, আর উদাহরণে আমরা না যাই। এই ক্ষেত্রে আরো কিছু ঘটনা ঘটে, সেগুলো হচ্ছে তোমার এই ইন প্রত্যয় শব্দের সঙ্গে, সাধিত শব্দের সঙ্গে যখন তয় বফলা, তয় ব এবং তা আরো প্রত্যয় যখন যুক্ত হয়, তখনও ওই শব্দটা হ্রস্ব ইকার হয়ে যায়। যেমন কীর্তি, কীর্তি শব্দটা
কৃত সাথে ইন প্রত্যয় যুক্ত হয়ে সাধিত হয়েছে কৃত, কৃতি। এর সাথে যখন এই তো অবফলা যুক্ত হয়ে এটার পদের পরিবর্তন ঘটে, তখন সেটি হয়ে যাবে হ্রস্ব ই কা, কৃতিত্ব। এইভাবে দায়িত্ব, এইভাবে মন্ত্রিত্ব, এইভাবে সহযোগিতা। তোমরা সবসময় সহযোগী বানানে লেখো দীর্ঘ ই কা, কিন্তু যখনই আমরা দেখি সহযোগিতা তখন হয়ে যায় হ্রস্ব ই কা। তোমরা প্রতিযোগিতা লেখো, প্রতিযোগী লেখো তোমরা দীর্ঘ ই কার দিয়ে। যখন প্রতিযোগিতা আমরা লিখি তখন সেটা হয়ে যায় হ্রস্ব ই কার। আর একটি নিয়ম তোমাদের মোটামুটি জানা, সেটি হচ্ছে শব্দের অন্তে বিসর্গ থাকে না। শব্দের অন্তে বিসর্গ ব্যবহৃত হয় না। শব্দের অন্তে বলতে যেমন হচ্ছে যে ক্রমশ শব্দ, তোমরা একটু পুরানো সব ডিকশনারি দেখবা, পুরানো বই দেখবা, ক্রমশ শেষে একটি বিসর্গ দেয়া আছে। এই জাতীয় কোনো বিসর্গ শব্দের অন্তে আর কোনো বিসর্গ থাকবে না। তাহলে ক্রমশ বানানটা শুধু ক্রমশ থেকে যাবে। খুব কার্যত আমরা এই যে লিখতাম কার্যত, এটা আমরা সময় শেষে একটা বিসর্গ দিয়ে লিখতাম। এখন আর বিসর্গ থাকবে না, অর্থাৎ কোনো শব্দের শেষে কোনো বিসর্গ থাকবে না। আমরা খুব কমন শব্দ ছিল সাধারণত, সাধারণত, প্রথমত। এই শব্দগুলো তোমাদের খুব কমন শব্দ, তোমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকো। এই শব্দের শেষে কিন্তু বিসর্গ ছিল। এখন বাংলা একাডেমি প্রবর্তিত নতুন নিয়মে বিসর্গ থাকবে না। তবে শব্দের মাঝখানের যে বিসর্গ, সেই বিসর্গ থাকবে। যেমন ইত পূর্বে, এই বিসর্গ থাকবে। কিন্তু তারপরেও দু একটি ব্যতিক্রম আছে। পূর্বে যেসব শব্দের বিসর্গ ছিল, এরকম কয়েকটি শব্দের এখন আর বিসর্গ থাকবে না। যেমন দুস্থ বানান আমরা একসময় লিখতাম বিসর্গ দিয়ে শয়থা, এখন এই বিসর্গ আর থাকবে না। বিসর্গ না থেকে মাঝখানে বিসর্গ উঠে যাবে। এইরকম ৩-৪টি শব্দ আছে, নিস্তব্ধ, নিঃশ্বাস, নিস্পৃহ, এগুলোতে আর নিয়ের পরে বা এর শব্দের মাঝখানে কোনো বিসর্গ থাকবে না। যাই হোক, তৎসম শব্দের এই ৬টি নিয়মই প্রধানত বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের যে প্রমিত বাংলা বানানের নিয়ম সেখানে দেয়া আছে। এবং এখানে তোমরা খেয়াল করে দেখবে যে এখানে ইকারের গোটা ২-১ নিয়ম তোমরা পেয়েছো। তো এই যে ইকারের বাংলা একাডেমি প্রবর্তিত ইকারের বানান যখন লিখতে হবে, তোমরা তখন এখান থেকে এগুলো নিয়ে নিতে পারবে। এবার অতৎসম শব্দ। অতৎসম শব্দ আমরা এর মধ্যেই মোটামুটি জেনেছি যে অতৎসম শব্দ কোনগুলো। আমরা যেটা বলে থাকি দেশি, দেশি, বিদেশি, আরেকটি হচ্ছে তদ্ভব। এই ৩ জাতীয় শব্দকে আমরা অতৎসম শব্দ পড়ছি। বাংলা একাডেমি প্রবর্তিত যে বাংলা বানানের নিয়ম, সেখানে অতৎসম শব্দের নিয়মগুলোই বেশি দেয়া। সকল অতৎসম শব্দে হ্রস্ব ই এবং হ্রস্ব উ ব্যবহৃত হবে, এবং সেই ক্ষেত্রে হ্রস্ব ইকার এবং হ্রস্ব উকার ব্যবহৃত হবে। কোনোভাবে দীর্ঘ ই, দীর্ঘ উ বা এর যে কার যুক্ত হবে না, এগুলো বা সমস্ত অতৎসম শব্দের ক্ষেত্রে। তাহলে অতৎসম শব্দ কি? দেশি, বিদেশি, তদ্ভব। তাহলে সেই ক্ষেত্রে তোমরা যে ইকারের নিয়ম খুঁজেছ, সেই ইকারের নিয়মের মধ্যে তোমরা এই আরেকটি নিয়ম কিন্তু পেয়ে গেলে। আবার যখন তোমরা বাংলা একাডেমি প্রবর্তিত বিদেশি শব্দের নিয়ম খুঁজবে, সেখানেও একটি নিয়ম পেয়ে গেলে। আমি কয়েকটা উদাহরণ দিই।
আরবি একটি বিদেশি শব্দ, ইকার যুক্ত হয়েছে। 19 একটি দেশি শব্দ, ইকার যুক্ত হয়েছে। দাদি একটি অতৎসম শব্দ। এইভাবে রূপালী, রূপালী এখানে হ্রস্ব উকার ব্যবহৃত হয়েছে, হ্রস্ব ইকার ব্যবহৃত হয়েছে। একটি বানানের মধ্যে দুইটি ই এবং উ দুইটিরই ব্যবহার আছে। এরকম অসংখ্য শব্দ আছে, বাসি, বাঙালি, বিবি, বুড়ো, অসংখ্য শব্দ আছে। ইভেন তোমরা সব সময় পড়ে এসেছো যে পূজা বানান কি? পূজা বানান আমরা লিখি পয় দীর্ঘ দিয়ে, পয় দীর্ঘ দিয়ে, পূজা। এটি একটি তৎসম শব্দ। এই পূজাটাই যখন আমরা অনেক সময় চলিত ভাষায় পুজো লিখি, তখন এতে হ্রস্ব ইকার হয়ে যাবে, হ্রস্ব উকার হয়ে যাবে। তোমরা তোমাদের খুব পরিচিত শব্দ পূর্ব, এটি একটি তৎসম শব্দ। এই তৎসম শব্দটি যখন বাংলা শব্দে রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ আমরা যখন পূব বলবো, পূব, তখন এটা হ্রস্ব উকার হয়ে যাবে। এইভাবে সংস্কৃতের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে প্রাকৃতর মধ্য দিয়ে যেই সব শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলোকে আমরা তদ্ভব শব্দ বলে থাকি, এবং এই তদ্ভব শব্দকে আমরা অতৎসম শব্দ হিসেবে বিবেচনা করছি। এই ক্ষেত্রে আরেকটি নিয়ম আমরা এর সাথে যুক্ত করে দিয়েছে বাংলা একাডেমি, সেটি হচ্ছে সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ এবং যোজক। এই চারটি পদ হিসেবে, অর্থাৎ এই চারটি পদ হিসেবে যখন কি শব্দটি, এই কি শব্দটি দীর্ঘ ইকার দিয়ে লেখা হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা দীর্ঘ ই দিয়ে লিখেছি। সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ এবং যোজক। তো এর তিনটি তোমাদের পরিচিত, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ। যোজকটা তোমাদের কিছুটা অপরিচিত। যোজক হচ্ছে দুইটি বাক্য বা দুইটি শব্দের ক্ষেত্রে শব্দকে যখন জোড়া দেওয়া হয়, দুইটি পদ বা দুইটি বাক্যের যখন সংযোগ ঘটায় কোনো শব্দ, তখন সেটিকে আমরা যোজক বলে থাকি। তো যাই হোক, যেমন কি করছো, কি করছো, এখানে আমরা কয়ে দীর্ঘ ইকার ব্যবহার করেছি। কি জানি, কি দুরাশা, কি জানি, কি দুরাশা। এইরকম সমস্ত ক্ষেত্রে আমরা দীর্ঘ ইকার দিয়ে লিখে থাকি। এবং ধরো একটা বাক্য আমি বলি, কি বাংলা কি ইংরেজি উভয় ভাষায় তিনি পারদর্শী। কি বাংলা কি ইংরেজি উভয় ভাষায় তিনি পারদর্শী। এই ক্ষেত্রে এটি যোজকের কাজ করেছে। এই কি শব্দটি যোজকের কাজ করেছে। কি বাংলা কি ইংরেজি, অর্থাৎ দুইটির একটি সংযোগ ঘটিয়েছে, দুটিকে একটি জোড়া দিয়েছে, এবং সেই ক্ষেত্রে আমরা কি শব্দটি ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে বিষয়টা আমি আরেকটু সহজ করার জন্য তোমাদেরকে এই নিয়মের বেড়াজাল থেকে বের হয়ে এসে আমরা যদি কি এবং কি এই দুইয়ের পার্থক্য একটু জানার চেষ্টা করি সহজভাবে, আমরা একটু সহজভাবে যদি নেই, তাহলে দেখবে যে যখন আমরা তো কোনো প্রশ্ন করব কিংবা কোনো ভাব প্রকাশ করব এই কি শব্দটি দিয়ে, সেই ভাব, প্রকাশিত ভাব যদি হা এবং না,
হা এবং না এর এই উত্তরে না পাওয়া যায়, হা এবং না এই উত্তরে না পাওয়া যায়, তখন আমরা অবশ্যই কি শব্দ ব্যবহার করব, কিভাবে কাজটি করলে, কিভাবে তুমি চট্টগ্রাম যাবে, কিভাবে তুমি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবে, অর্থাৎ এর নির্দিষ্ট উত্তর আছে। সেই ক্ষেত্রে আমরা কয় দীর্ঘইকার ব্যবহার করব। আর যেখানে প্রশ্নের উত্তর হা এবং না এই দুই শব্দে দেয়া যাবে, সেই ক্ষেত্রে আমরা কয় রস্যিকার ব্যবহার করব। তুমি কি খাবে, তুমি কি খাবে, তুমি কি খাবে অর্থাৎ তুমি খাবে কিনা। আবার এই একই বাক্য আমি লিখবো, দেখো এটা আবার স্বরভঙ্গির ব্যাপার। তুমি কি খাবে, দুইটির উত্তর কিন্তু দুই রকম হবে। তুমি কি খাবে অর্থাৎ তুমি খাবে কি খাবে না, এই প্রশ্ন করা হয়েছে এই কি এর মাধ্যমে। আর দ্বিতীয় প্রশ্ন তুমি কি খাবে, অনেক ধরনের খাবার আছে, তুমি কি খেতে চাও, তোমার কি খেতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই কি দিয়ে বোঝানো হয়েছে। যাই হোক, এই কি এর ব্যবহার সর্বনাম হোক, ক্রিয়া বিশেষণ হোক, বিশেষণ হোক কি যোজক হোক, তোমরা এই সরলভাবে মনে রাখার চেষ্টা করবে। কি যখন তোমার সরাসরি হা এবং না এর উত্তর দেয়া যায়, তখন সেই কি হ্রস্ব ইকার হবে, এবং সরাসরি যখন উত্তর দেয়া যায় না, তখন নির্দিষ্ট কোনো উত্তর থাকে বা অনির্দিষ্ট কোনো উত্তর থাকে, তখন তা দীর্ঘ ইকার দিয়ে লিখতে হয়। আরেকটি যে এ এবং এ, এ এবং এ, তোমরা জানো বাংলা 60টি স্বরধ্বনি, তার এই একটা স্বরধ্বনি যার কোনো বর্ণ নেই, যার কোনো সুনির্দিষ্ট বর্ণ নেই, এটা ভিন্ন ভিন্ন বর্ণ দিয়ে লেখা হয়ে থাকে। এই দুটি উচ্চারণের এই দুটি বানানের একটি নিয়ম আছে। যেমন ধরো খেলা, এটা আমরা বললাম খেলা, খেলা বলি না, কিন্তু আমরা যখন বলি খেলি, আমি ফুটবল খেলি, তখন এটা একার হয়ে যায়, অর্থাৎ বানান একই থাকবে কিন্তু উচ্চারণ দুই রকম হয়ে যাবে। যেমন আমার দেখা আছে, তোমাকে আমার দেখা আছে, এই ক্ষেত্রে হচ্ছে এই একারটা এ উচ্চারণ হবে। আর আমি ক্রিকেট খেলা দেখি, তখন এটি এ ই উচ্চারণ হবে। আমি খেলা দেখছি, তখন এটি ই উচ্চারিত হবে। আর কিছু কিছু শব্দ আছে বিদেশি শব্দ, যেগুলোতে সরাসরি অর্থাৎ জফলা দিয়ে এই একই আমি যেটি লিখেছি এটি ব্যবহার করে থাকে। তোমরা অ্যান্ড লেখো, তোমরা অ্যাকাউন্টস লেখো, তোমরা অ্যাসিড লেখো, ব্যাংক লিখি, আমরা ক্যাসেট লিখি, ইত্যাদি এইভাবে ঘটে থাকে। এরপরে আছে অনুস্বর এবং উম। অনুস্বর এবং উম, ও বা ও উম এই দুই ভাবে এটাকে বলা হয়ে থাকে। আমরা শুদ্ধভাবে এটাকে সাধারণত উম বলে থাকি, উম, এরকম বা এটি এর উচ্চারণ। এটির একটি নিয়ম আছে, শব্দের শেষে সাধারণত অনুস্বর ব্যবহৃত হবে। শব্দের শেষ বর্ণ যদি এই উচ্চারণ নিয়ে আসে, সেই ক্ষেত্রে অনুস্বর ব্যবহৃত হবে। যেমন গান, গান তোমরা জানো, গান হচ্ছে নদীর প্রতিশব্দ। ঢং, রং, এইসব ক্ষেত্রে কিংবা সংসারে অনুস্বর ব্যবহৃত হবে। কিন্তু এই অনুস্বরের সাথে যদি শব্দের অন্তে আরো নতুন কোনো ধ্বনি যুক্ত হয়, তাহলে সেটি হয়ে যাবে উম। যেমন আমরা বাঙালি বলি,
বাঙালি। তো বাঙালিতে এই বাং এর সাথে আলি প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ঙ দিয়ে লিখে থাকি। এইভাবে ভাঙা, ভাঙা। তারপরে ধরো রঙিন, রঙিন। এইরকম শব্দগুলোর ক্ষেত্রে অর্থাৎ অনুস্বরের পরে অন্য কোনো বর্ণ থাকলে, অন্য কোনো স্বর যুক্ত হলে সেই ক্ষেত্রে এই অনুস্বরটা ঙ হয়ে যাবে। তবে দুইটি শব্দ এই ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। একটি হচ্ছে আমাদের ভাষার নাম বাংলা এবং আমাদের দেশের নাম বাংলাদেশ। এটা বহুকাল ধরে অনুস্বর দিয়ে লেখা প্রচলিত এবং আমাদের জাতিসত্তার অস্তিত্বের সাথে যেহেতু যুক্ত, এই দুটি বানান আমরা পরিবর্তন করিনি। এই দুটি কখনো পরিবর্তিত হবে না। যদিও একটু আগে যে নিয়ম বললাম সেই নিয়মে কিন্তু এখানে ঙ হয়ে যাওয়ার কথা, কিন্তু এই দুটির ক্ষেত্রে পরিবর্তন হবে না। বাংলা এবং বাংলাদেশ এই দুটোতেই অনুস্বর থাকবে। এরপরে যুক্ত খ এবং ক বর্গীয় খ, যুক্ত খ এবং ক বর্গীয় খ, যুক্ত খ এবং ক বর্গীয় খ। তৎসম শব্দে যুক্ত খ ব্যবহৃত হবে এবং অতৎসম শব্দে খ ব্যবহৃত হবে। যেমন আমরা সংস্কৃত শব্দে তৎসম শব্দে আমরা লিখি ক্ষুধা, এটি তৎসম শব্দ থেকে আসছে। আমরা বাংলা শব্দে লিখি খিদে, এখানে আর যুক্ত খ থাকবে না, খিদে। আমরা লিখি তৎসমের শব্দে আমরা লিখি ক্ষেত্র, কিন্তু বাংলা শব্দে আমরা লিখি ক্ষেত। এখানে অসম শব্দে ক্ষয়ের উচ্চারণ যেই সব জায়গায় আছে, ক্ষয়ের ব্যবহার যেখানে আছে অতৎসম শব্দে, সেই সব জায়গায় সব সময় খ যুক্ত হবে। যেমন তোমরা খুদে গল্প লিখে থাকো, খুদে গল্প, খুদে বার্তা, খুদে বার্তা, এগুলো তোমাদের পাঠ্যক্রমের অংশ। কিন্তু খুদে শব্দটা আসছে কোত্থেকে? ক্ষুদ্র থেকে, ক্ষুদ্র থেকে খুদে শব্দটা এসেছে। তাই যখন আমরা ক্ষুদ্র শব্দ ব্যবহার করব তখন আমরা অবশ্যই খ দিয়ে লিখতে পারবো না, কারণ এটি একটি তৎসম শব্দ। আর এই ক্ষুদ্র থেকে আমরা খুদে শব্দ আমাদের ভাষায় তৈরি হয়েছে হাজার বছরের পরিবর্তনের মাধ্যমে, তখন আমরা এখানে খ ব্যবহার করব সাধারণত। আর এরপরে আরেকটি নিয়ম আছে বর্গীয় জ এবং অন্তস্থ জ। আমাদের বাংলা বর্ণে এরকম দুইটি জ রয়ে গেছে এখনো সংস্কৃতের মাধ্যমে পাওয়ার কারণে। এবং তোমরা খেয়াল করে দেখবে আমরা বাংলা শব্দ অর্থাৎ অতৎসম শব্দ সবগুলো সাধারণত বর্গীয় জ দিয়ে লিখে থাকি, কারণ বর্গীয় জয় আমাদের কাছের ধ্বনি, প্রাণের ধ্বনি, এবং সব শব্দই আমরা সাধারণত বর্গীয় জ দিয়ে লিখি, কাগজ, জাদু, জাহাজ, বাজার, হাজার ইত্যাদি। কিন্তু ইসলাম ধর্ম সংক্রান্ত কয়েকটি শব্দ আছে, একবার গুটি কয়েক শব্দ, যেই জায়গাগুলোতে আমরা সাধারণত জ ব্যবহার করে থাকি, অর্থাৎ অন্তস্থ জ। এবং সেগুলো যেমন হচ্ছে আজান, আজান, অজু, অজু, জোহর। এই যে আমাদের রমজান মাস চলতেছে, পবিত্র রমজান মাস, আমরা এইগুলো অন্তস্থ জ দিয়ে লিখে থাকি সাধারণত। এবং তোমরা খেয়াল করে দেখবা এরকম অন্তস্থ বর্ণ বাংলায় কিন্তু বেশ কয়েকটি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে অন্তস্থ জ আর একটি হচ্ছে অন্তস্থ অ। এগুলো কিন্তু অন্তে বসে, অন্তস্থ জ এবং অন্তস্থ
অ এগুলো দিয়ে কিন্তু দেখবা যে শব্দ শুরু হয় না সাধারণত। এরপর আমরা দন্তন্য এবং মূর্ধন্যয়ের নিয়মে যাব। দন্তন্য এবং মূর্ধন্যয় ব্যবহারের ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখবা যে কোনো অতৎসম শব্দে মূর্ধন্য ব্যবহৃত হবে না। কোনো অতৎসম শব্দে মূর্ধন্য ব্যবহৃত হবে না। মূর্ধন্য ন মানেই হচ্ছে তৎসম শব্দ, এটি নিয়ম। যেমন ধরো অগ্রহায়ণ একটি মাসের নাম। অগ্রহায়ণ এই যে শব্দটা, এখানে দেখো মূর্ধন্য আছে, এটি একটি তৎসম শব্দ, এটি একটি তৎসম শব্দ। এই শব্দটাই আমাদের যেহেতু উচ্চারণে এদেশের সাধারণ মানুষ হাজার বছর আগে এই শব্দটা উচ্চারণ করা যেহেতু তাদের কষ্টসাধ্য ছিল, এই শব্দটাই বিবর্তিত হতে হতে তদ্ভবের মাধ্যমে এই শব্দটা আমাদের কাছে চলে আসলো অঘ্রাণ। আমরা অঘ্রাণ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করলাম এবং সেই ক্ষেত্রে এসে এই নটি হয়ে যাবে দন্তন ন। এরকম অনেক শব্দ আছে, যেমন প্রাণ। প্রাণে হচ্ছে তৎসম শব্দ মূর্ধন্য ন, কিন্তু প্রাণ থেকে আমরা যে পরাণ শব্দটি পেলাম, পরাণ সেখানে হয়ে যাবে দন্তন্য ন। এরকম অনেক শব্দ রয়েছে, যেমন ধরো সোনা। সোনা শব্দটা দন্তন্য থেকে, কিন্তু এই শব্দের উৎস কি? এই শব্দের উৎস হচ্ছে স্বর্ণ, এটি তৎসম শব্দ যেটি মূর্ধন্য দিয়ে লেখা। এবং এই ক্ষেত্রে বাংলা একাডেমি আরেকটি নিয়মের কথা বলেছে, সেটি হচ্ছে যদিও এটা তোমরা নত্ব বিধানে পড়ে এসেছো, সেটি হচ্ছে ট বর্গীয় যে ট, ঠ, ড এবং ভ এগুলো যখন তৎসম শব্দের ক্ষেত্রে এগুলোর সাথে যখন ন যুক্ত হবে তৎসম শব্দের ক্ষেত্রে, তখন সেগুলি মূর্ধন্য হবে। এটা তোমরা পড়ে আসছো যে কণ্টক। কণ্টক তৎসম শব্দ এবং ট বর্গীয় ট এর সাথে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। এগুলো আমরা নত্ব বিধানে বিস্তারিত আলাপ করেছি। কিন্তু যদি শব্দটি অতৎসম হয় এবং তার সাথে যদি ট, ঠ, ড এর সাথে যদি ন যুক্ত হতে হয়, ন ধ্বনি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে অবশ্যই দন্তন্য হবে। যেমন গুন্ডা, এটি তৎসম শব্দ না, এখানে দন্তন্য যোগ ড এর সাথে দন্তন্য যুক্ত হয়েছে। এইভাবে ডান্ডা, এটা তৎসম শব্দ না। ঝান্ডা, ঝান্ডা এটিও তৎসম শব্দ নয়। এইসব শব্দের ক্ষেত্রে দন্তন্য ব্যবহৃত হবে। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা, তৎসম শব্দ এবং অতৎসম শব্দের বাংলা বানানের যে নিয়ম, সেই নিয়মের ক্ষেত্রে দুইটি ধ্বনি একটি বিরাট পার্থক্য তৈরি করেছে। সেটি একটি হচ্ছে ন ধ্বনি, আর একটি হচ্ছে স ধ্বনি। মূর্ধন্য স, দন্তস্ব, তালব্য স। তো এখানে এই স ব্যবহারের বাংলা একাডেমির নিয়ম কি? কোন তৎসম শব্দে দন্তস্ব ব্যবহৃত হবে না। কোন তৎসম শব্দে দন্তস্ব ব্যবহারের প্রয়োজন নেই। যেমন আমরা নাস্তা, এখানে আমরা তালব্য স ব্যবহার করেছি। আমাদের শয়তান একটি বিদেশি শব্দ, সবগুলোতে আমরা তালব্য স ব্যবহার করেছি। আমরা ষাট, এটি এখন একটি বাংলা শব্দ, বিদেশি শব্দ হিসেবে বাংলা শব্দে প্রবেশ করেছে। এখানে আমরা দন্তস্ব ব্যবহার তালব্য স ব্যবহার করেছি। এবং
এইভাবে কিছু আমরা দন্তস্ব ব্যবহার করি, যেমন আপস, জিনিস ইত্যাদি। এই ক্ষেত্রে ইংরেজি বানানের ইংরেজি বানান থেকে, অর্থাৎ ইংরেজি শব্দ থেকে যেই সব বিদেশি শব্দ বাংলা ভাষায় এসেছে সেই সব শব্দের একটি সুনির্দিষ্ট নিয়ম আছে। এটি তোমাদের একটু জেনে রাখা ভালো এবং এটা সহজে তোমাদের মনে থাকবে। সেটি হচ্ছে শুধু এস ধ্বনি যেখানে থাকবে, এস, এর জন্য আমরা দন্তস্ব ব্যবহার করব। যেমন বাস, বাস শব্দের জন্য আমরা দন্তস্ব ব্যবহার করব। এইভাবে এস এইচ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তালব বসা ব্যবহার করব। যেমন ক্যাশ, ক্যাশ শব্দটি আমরা বাংলায় লিখে থাকি এখন। এইভাবে যদি এস আই ও এন থাকে শব্দের শেষে সেই ক্ষেত্রে আমরা তালব বসা ব্যবহার করব। যদি এস এস আই ও এন থাকে সেই ক্ষেত্রে আমরা তালব বসা ব্যবহার করব। যদি টি আই ও এন থাকে স্টেশন, সেই ক্ষেত্রে আমরা তালব বসা ব্যবহার করব। তাহলে আমরা দন্তস্ব ব্যবহার করব শুধুমাত্র এস থাকবে, শুধুমাত্র এস থাকবে যেই সকল শব্দে, সেগুলোতে আমরা দন্তস্ব ব্যবহার করব। বাকি এস আই ও এন, এস এইচ আই ও, এস এস আই ও এন, এস এইচ কিংবা টি আই ও এন, এইগুলো দিয়ে যেই সেই শব্দটি আমাদের এখানে আসবে সেগুলোর ক্ষেত্রে আমরা তালব বসা ধ্বনি ব্যবহার করব, অর্থাৎ তালব বসা দিয়ে সেই বানানগুলো আমরা লিখব। যাক, মোটের উপর শেষের দিকে হর্ষ চিহ্ন বলে একটা চিহ্ন আছে। হর্ষ, হর্ষ বলি আমরা, হলন্ত বলি আমরা, একই বিষয়কে, এই চিহ্নটাকে হলন্ত, অর্থাৎ এই যে শব্দের নিচে এরকম একটা দাগ থাকে। যেমন বাহ, এরকম একটা দাগ থাকে এবং তোমরা যখন উচ্চারণ করো এবং ধ্বনির উচ্চারণ যখন তোমরা লেখো তখন এই ধ্বনি, এই চিহ্নটা সাধারণত ব্যবহার করে থাকো। এখন বাংলা একাডেমি যেটা প্রবর্তন করলো সেটি হচ্ছে হর্ষ চিহ্ন আমরা ব্যবহার করব না, যত পারি আমরা হর্ষ চিহ্ন বাদ দিয়ে দিব। কারণ যেমন ধরো একটা শব্দের কথা আমি বলি, এই একটি শব্দ কোন, এই আরেকটি শব্দ কোন, এইভাবে আমরা লিখতাম। হ্যাঁ, কোন লোক আজকে মিটিংয়ে, আজকের সভায় যোগদান করেনি। কোন লোকটি, কোন ছেলেটি বইটি নিয়ে গেল এখান থেকে। আমরা এই একই বানান ব্যবহার করতাম, একটা জায়গায় হর্ষ চিহ্ন বা হলন্ত চিহ্ন ব্যবহার করতাম। কিন্তু এখন আমরা এটা না করে হলন্তটা তুলে দিয়ে একটা শব্দকে আমরা শুধু কোন, কোন লোকটি, কোন জায়গাটি, আর কোন শব্দটিকে আমরা অন্তে ওকার দিয়ে লেখার চেষ্টা করি বা লিখে থাকি। এইরকম নতুন নিয়ম প্রবর্তন করে নিয়েছি। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আমরা হর্ষ চিহ্ন বা হলন্ত চিহ্ন ব্যবহার করব না। তবে হর্ষ চিহ্ন বা হলন্ত চিহ্ন ব্যবহার না করলে কোনো কোনো শব্দের যদি অর্থ বিভ্রান্তি ঘটার সম্ভাবনা তৈরি হয়, বোঝার ক্ষেত্রে যদি ভিন্ন অর্থ প্রকাশের সম্ভাবনা তৈরি হয়, বা উচ্চারণের ভিন্নতার কারণে যদি কোনো অন্য কোনো রকম অর্থ তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা হর্ষন্ত শব্দ ব্যবহার করব। যেমন উহ, যা, এরকম কিছু শব্দ রয়েছে। এক সময় বাংলায় ঊর্ধ্ব কমা বলে একটা ব্যাপার ছিল। ঊর্ধ্ব কমা, ঊর্ধ্ব কমা, এবং
পুরানো বই দেখো তাহলে দেখবা যে প্রচুর ঊর্ধ্বকমা। ঊর্ধ্বকমা ইংরেজিতেও আছে, তোমরা আইকন, আইকান এই যে ব্যবহার করে আমরা, ঠিক ওই ঊর্ধ্বকমাটা ইংরেজির রীতিতে বাংলা ভাষায় প্রবেশ করেছিল। এখন বাংলা একাডেমির সুপারিশ মতে আমরা ঊর্ধ্বকমা বর্জন করেছি। যেমন আমরা লিখতাম দুজন, দুজন কেন লিখতাম? আসলে শব্দটা হচ্ছে দুই জন, কারণ দু আমাদের বাংলা ভাষায় কিন্তু দু বলতে কিছু বোঝায় না, দুই বলতে আমরা আসলে দুই লিখি। তাহলে সেই দুই এই ইটাকে উচ্চ রাখার জন্য আমরা এখানে একটা ঊর্ধ্বকমা ব্যবহার করতাম। সাধু ভাষার ক্ষেত্রে থেকে যখন চলিত ভাষায় আসতো, আমরা যখন বলিয়া লিখি, বলিয়া, বলিয়াকে যখন আমরা বলে লিখি, তখন আমরা এখানে একটা ঊর্ধ্বকমা ব্যবহার করার রেওয়াজ আমাদের তৈরি হয়েছিল, রীতি আমাদের তৈরি হয়েছিল। যেমন আমাদের শব্দটা কিন্তু চাউল, চাউল মূল শব্দটা চাউল, চাউল শব্দটা থেকে যখন চলিতেতে চাল আসলো, তখন আমরা একটা ঊর্ধ্বকমা দিয়ে এই চাল শব্দটি বানানটি আমরা লেখার চেষ্টা করলাম। এখন বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী এই সমস্ত ঊর্ধ্বকমা বাদ এবং দুইটি বর্ণ ধ্বনি বা দুইটি বর্ণ যুক্ত হয়ে যাবে, কোনো ঊর্ধ্বকমা থাকবে না। আর একটি কথা বলে আমি শেষ করব, সেটি হচ্ছে না এবং নি, না এবং নি, একটা হচ্ছে না আর একটা হচ্ছে নি। এটা নিয়ে আমাদের নানান রকম দ্বিধা তৈরি হয়েছে, কারণ পত্রিকায় এক এক বইয়ে এক এক জায়গা এক এক ভাবে এটা লেখা হয়ে থাকে এবং দুটি কিন্তু অর্থ একই, না বাচক, না নি। তো এটি হচ্ছে যে যখন এই নাবোধক পদটি যখন স্বতন্ত্র পদ হিসেবে বসবে, স্বতন্ত্র পদ হিসেবে যখন আমরা এই নাবোধক বাচ্য ব্যবহার করব, তখন আমরা সেখানে না ব্যবহার করব, অর্থাৎ স্বতন্ত্র আলাদা একটা পদ, এটা শব্দের বাক্যের মধ্যে বসে আলাদা একটা শব্দ, আলাদা একটা পদ। যেমন করি না, করি না, খাবো না, আমি আলাদা করে বলে দিলাম খাবো না। কিন্তু আমি যদি এটাকে সমাসবদ্ধ করি, যে আমি খাই নি, এটা সমাসবদ্ধ হয়ে গেল, খাই নি। তো এই নিটা তখন যুক্ত হয়ে যাবে, আলাদা করে ব্যবহৃত হবে না। এইভাবে তোমরা ধরো করিনি, করিনি, নিটা যুক্ত হয়ে গেছে এর সাথে, এটা আলাদা করে থাকেনি। তাহলে যাই হোক, এই না, নি এবং কি এর দুটি ধরন আমি দেখিয়েছি। একটা না নি বললাম আমরা, স্বতন্ত্র পদ হলে সেটি না হবে এবং যদি সমাসবদ্ধ হয় সেই ক্ষেত্রে নি হবে। আর কি এবং কি এটি আমরা খুব কমন ভুল করে থাকি, এটা তোমরা একটু ভালো করে দেখে নিবে, বা বাংলা একাডেমির বানানের মধ্যে এই দুইটার ব্যবহারের পার্থক্যটা কি, সহজ যে নিয়মটা, সহজ যে সাধারণ অর্থে, এটার বিস্তারিত অর্থে অনেক পার্থক্যের আছে। কিন্তু আমি তোমাদের বলেছি যে নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোন উত্তর যখন থাকে এই কিয়ে, তখন দীর্ঘইকার হবে, আর যখন হা এবং নায় যখন উত্তর দেয়া যাবে তখন হ্রস্বইকার হবে। এই ভুলটা তোমাদের একটি একেবারে মানে কমন ভুল, সাধারণ ভুল, এটা তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে। যাই হোক, আমরা বানানের যে নিয়মগুলো আলোচনা করলাম গতদিন, নত্য বিধান এবং সত্য বিধান নিয়ে কথা বলেছি। নত্য এবং সত্য সেগুলো একেবারে তৎসম শব্দের বানানের ক্ষেত্রে, এবং আজকে আমরা আলোচনা করলাম বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। তো প্রমিত বাংলা বানানের নিয়ম বাংলা একাডেমি কিভাবে আলোচনা করেছেন তৎসম শব্দের ক্ষেত্রে, অতৎসম শব্দের ক্ষেত্রে। তা আমি মনে করি সত্য বিধান, নত্য বিধান এবং এর সাথে বাংলা একাডেমির এই নিয়মটা যদি তোমরা অনুসরণ করো, তাহলে যত ধরনের প্রশ্নই তোমাদের আসুক তাতে কোনো
সমস্যা হওয়ার কথা না, কোনো সংকট হওয়ার কথা না। আর পরীক্ষায় তোমরা যখন এই বানানের বিষয়ক প্রশ্নের উত্তর করবে, সেখানে কি তোমরা বিবরণমূলক প্রশ্নের উত্তর করবে, নাকি বানান শুদ্ধিকরণ, যেটা শুদ্ধ অশুদ্ধ, সেই শুদ্ধ করার দিকে তোমরা যাবে? এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে অবশ্যই তোমরা বানান শুদ্ধ করার দিকে যাবে। বানানের নিয়ম জানা থাকলে বানান তোমরা অবশ্যই শুদ্ধ করতে পারবে। তাছাড়া আমি তোমাদের এর আগের দিন বলেছি যে বানান আমরা অনেকটা ইমেজ বা ছবি মস্তিষ্কে এঁকে রাখার মাধ্যমে আমরা বানান স্মৃতিতে রাখি, সেই পদ্ধতি তোমরা অবলম্বন করবে। এবং সেই ক্ষেত্রে আমার যেটা পরামর্শ তোমাদের প্রতি, সেটা হচ্ছে যে তোমাদের বইয়ে শুদ্ধ অশুদ্ধ দুই ধরনের বানান দেয়া আছে। কোনোভাবে অশুদ্ধ যে বানানটি, ওই বানানটির দিকে তুমি তাকাবে না, শুদ্ধ বানানটির দিকেই তুমি তাকাবে। কোনোভাবে অশুদ্ধ বানানের ছবি তোমার মগজে জায়গা দিবে না। জায়গা দিলে কি হবে, ভুল বানানের ছবিটাও রয়ে গেল, শুদ্ধ বানানের ছবিটাও রয়ে গেল। এবং যখন তুমি ডেলিভারি দিতে যাবে, যখন তুমি আলটিমেটলি সঠিক বানানটা লিখতে যাবে, তখন তুমি যাচাই করতে গিয়ে তুমি দেখবে যে তোমার স্টোরেজে তোমার তথ্য ভান্ডারে মস্তিষ্কের দুইটি, ভুলটা এবং সঠিকটা দুটোই রয়ে গেছে। দুটো থেকে গেলে কি সমস্যা, তখন তুমি দ্বিধায় পড়ে যাবে কোনটা সঠিক। আর তুমি যদি ভুলটা তোমার না জানা থাকে, শুধু শুদ্ধটাই তোমার জানা থাকে, কিন্তু তুমি ভুলে গেছো, শুদ্ধ বানানটা তুমি ভুলে গেছো, কিন্তু শুদ্ধ বানানটা তুমি একসময় জানতে, অশুদ্ধটা জানতে না, তখন কি হবে, তখন বানানটা দেখলে, কয়েক রকম লিখলে শুদ্ধ বানানটা তোমার পরিচিত মনে হবে, এবং শুদ্ধ বানানটার সাথে তোমার মস্তিষ্ক সাথে সাথে কানেক্ট হয়ে যাবে, যুক্ত হয়ে তোমাকে নির্দেশ দিবে এই বানানটি হচ্ছে শুদ্ধ। এই কারণে আমার বিশেষ অনুরোধ হচ্ছে যে কোনোভাবে ভুল বানানের দিকে যাবে না। এই প্রসঙ্গে আমি বলে রাখি, বাংলা প্রথম পত্রে তোমরা যে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরে 3টি ভুল উত্তর থাকে, 1টি সঠিক উত্তর থাকে। কোনোভাবে গাইড বই বা কোনো বই থেকে ওই ভুল উত্তরের দিকে কখনো তাকাবে না। তোমরা খেয়াল করে দেখবে যে তুমি 75 ভাগ গার্বেজ তোমার মাথায় ঢোকাচ্ছ, প্রবেশ করাচ্ছ, আর 25 ভাগ হচ্ছে যে ফসল। তখন ওই গার্বেজে ফসলটা হারিয়ে যাচ্ছে। এই কারণে ভুল উত্তর থেকে সবসময় তোমরা দূরে থাকবে। তো সবাই ভালো থাকবে। আমরা যেন অধৈর্য না হয়ে উঠি। আমরা প্রায় 35 থেকে 45 দিন ধরে আমরা লকডাউনে আসছি, আমরা ঘর থেকে বের হই না। তো এইরকম সময় এসে আমাদের ধৈর্যের সীমা হয়তো আর আমরা ধরে রাখতে পারবো না। আমরা অসহিষ্ণু হয়ে উঠবো, আমরা অস্থির হয়ে উঠবো। কোনোভাবেই যেন আমরা অস্থির না হই। আমরা যেহেতু 45 দিন আমরা অপেক্ষা করতে পারছি, আমরা রাষ্ট্রের বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞগণ মনে করছেন যে এই মাসটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এই কারণে এই মাসটা যেন, অর্থাৎ আগামীকাল থেকে যে মাস শুরু হচ্ছে, এই মাসটা যেন আমরা ধৈর্যের সাথে এই যে সঙ্গ নিরোধ, একজনের থেকে আরেকজনের দূরত্ব আমরা বজায় রেখে চলি। সবাই ভালো থেকো।